দেখো যে এসআই কেপিএসআই মেন স্পেশাল কোর্স গতকালকে কি করেছিলাম, বেঙ্গলি আর হচ্ছে ইংলিশ আলোচনা করেছিলাম এবং সমস্ত সিলেবাস আলোচনা করে দিয়েছি। তারপরে হচ্ছে প্রাথমিক যেটা বেসিক ইংলিশের ক্লাস শুরু করে দিয়েছি, দেখে নিয়েছো। আজকে ম্যাথটা নিয়ে আলোচনা করছি। ম্যাথে কত নম্বর থাকবে? 25 মার্কস থাকবে। এইটা কিন্তু একদম সলিড মার্কস, মানে এইটা যেন এতটুকু একটুও যেন বাদ না যায় এই মার্কসটা। এবার তুমি ভাবছো যে ম্যাথ তো মেনে সহজই থাকে, সবাই দেখে যে কোশ্চেন তো সহজ, এ তো পারবো। কিন্তু তুমি জানলে অবাক হবে যে এর আগেবার খুব কম সংখ্যক ক্যান্ডিডেট যারা ম্যাথে 25-এ 25 পেয়েছে। এবার বলবে তা কি করে হয়? তার কারণ ম্যাথ তো খুবই সহজ ছিল। হ্যাঁ, সহজ ছিল খুবই ম্যাথ, কিন্তু প্রসেস ঠিক ছিল না আনসার করার অনেকেরই। তাহলে যে ঠিকঠাক প্রসেস মানে মেনে যদি না করা হয় তাহলে কিন্তু আবার ম্যাথে ফুল মার্কস পাওয়া যাবে না। তাহলে আগে 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 আমরা চ্যাপ্টার গুলো দেখে নিই, দিয়ে বলছি। তো আগে বরাবরই দেখো, আগে 6টা প্রশ্ন দিত, যে কোনো 5টা করতে হতো, এখন 5টাই থাকছে, 5টাই করতে হচ্ছে, সবগুলোই করতে হচ্ছে। সেই জন্য একটু চাপ হতে পারে, তবে চাপ খুব একটা নেই। মেনে তুমি একটু জেনে রাখো যে ম্যাথ খুব একটা সহজ মানে কঠিন হবে না। তবে এর আগেবার খুবই জল ভাত ছিল, আমার মনে হয় যে তার থেকে একটু হয়তো বা স্ট্যান্ডার্ড করতে পারে। কিন্তু ওটার থেকে যেটা করতে হবে আমাকে জানতে হবে সেটা হচ্ছে মানে ভালো করে নিয়ম কানুনগুলো জেনে নিতে হবে, কারণ ডেসক্রিপটিভে তো এখন ম্যাথ করা ছেড়ে দিয়েছে অনেকেই, সবাই ওই শর্টকাট মেথডে করছো। তো চ্যাপ্টার গুলো দেখে নাও, যে মেনের ক্ষেত্রে এই চ্যাপ্টার গুলো করতে হবে। শতকরা লাভ ক্ষতি, এখান থেকে একটা অঙ্ক থাকবেই, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ। এটাকে ভালো করে ফোকাস করে এবার প্রিলিতে বলেছিলাম, প্রিলিতেও পেয়েছো 3টে অঙ্ক। যে সরল সুদ চক্রবৃদ্ধি সুদ থেকে অনেক দিন 2013 সালে লাস্ট এসেছিল, তারপরে আর মেনে আসেনি। এবং 3 নম্বর চ্যাপ্টারটা মিশ্রণের অঙ্কটাও মেনে অনেক দিনই আসেনি। তো হচ্ছে এই দুটো চ্যাপ্টার ভীষণ ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে বয়সের হিসেব, গড়, সময় দূরত্ব, ঐকিক নিয়ম। অর্থাৎ ঐকিক নিয়ম তো যে কোনো অঙ্ককে আমরা ঐকিক নিয়ম করে দিতে পারি, এতটা চকলেটের দাম এত টাকা, এইভাবে করে দিতে পারি। কিন্তু অ্যাকচুয়ালি আসল যে ঐকিক নিয়ম, ইউনিটারি মেথড আমরা বলি, বিশেষ করে সময় কার্য, সময় দূরত্ব, লোকজনের যে ম্যাথগুলো থাকে, ঐকিক নিয়ম যেটা বলছিলাম, যে মেনলি ওইগুলো দিন কাজের যে অঙ্কগুলো থাকে, এটা তোমার 2020 সালে না কবে আবার এসেছিল, তখন দুটো রাশি দিয়েছিল। মানে হয়তো দিন, সময় আর হচ্ছে লোক দিয়ে বলা ছিল। কিন্তু এবার ত্রৈরাশিকও থাকতে পারে, হয়তো 3টে দিয়ে দিল, এরকমও হতে পারে। তারপর যে সময় কার্য, চৌবাচ্চা নল, নৌকা স্রোত এগুলো থেকে যেমন এখনো একবারও আসেনি, মেনের জন্য তো ইম্পর্টেন্ট আছে। তারপর যে অংশীদারি কারবার, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বৃত্ত, গোলক। এবার বলবে কি পরিমিতি থেকে কি আসবে? পরিমিতি থেকে একবার গোলক থেকে অঙ্ক দিয়েছিল, এবং কেপির লাস্ট ইয়ারের ক্ষেত্রে একটা বর্গক্ষেত্র থেকে অঙ্ক দেওয়া ছিল, মনে নাই? যে 10% বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বাড়বে। তা বলে মনে হচ্ছে যে এত সহজ অঙ্ক, কিন্তু কেউ ওই ওই ফর্মুলায় করে দিলে হবে না, যে 2x + x² / 100 এরকম করে দিলে হবে না, কেটে বসে জিরো বসিয়ে দেবে। ওরকম ভাবে করা যাবে না। তো আপাত দৃষ্টিতে সহজ মনে হলে ডেসক্রিপটিভের প্যাটার্নটা যদি ঠিকঠাক না জানো লিখতে, তাহলে কিন্তু পারবে না। এবার তাহলে নিয়ম কি? 1 নম্বর হচ্ছে ডেসক্রিপটিভ ম্যাথ করার নিয়ম। দেখো যে সরাসরি সূত্র প্রয়োগ করা যাবে না। সরাসরি সূত্র প্রয়োগ বলতে আমরা যেমন I = PTR/100 লিখে দিই, ঠিক আছে, এরকম করবে না। বা যে কোনো সূত্রের ক্ষেত্রে, বা A = P × 1 + R/100 এরকম ভাবে লেখা যাবে না, কারণ এই অঙ্কের কোনো অরিজিনালিটি নেই। আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে ছোট ছোট থেকে যে আই মানে সুদ, পি মানে আসল, টি মানে সময়, আর মানে সুদের হার বা 100। এর প্রুফ কি আছে? অঙ্ক প্রুফ ছাড়া কিছু বোঝে না, তাই তো? ম্যাথামেটিক্স মানে হচ্ছে বা সায়েন্স মানে হচ্ছে প্রুফ দরকার, মানে প্রমাণ লাগবে তোমার। তাহলে তোমাকে যদি সূত্র অ্যাপ্লাই এটা ধরে যদি করতেই হয়, তাহলে আগে সূত্র তোমাকে প্রতিষ্ঠা করে দিতে হবে, দিয়ে করো। আদারওয়াইজ তুমি ইউনিটারি মেথডে করো, যে 100 টাকার 1 বছরের সুদ এত টাকা, এইভাবে তোমাকে করতে হবে। এবার তুমি হয়তো বলবে আমরা তো মাধ্যমিকে এই নিয়মেই করেছি, মাধ্যমিকের বইগুলোতে তো এরকমই থাকে। সেই ক্ষেত্রে বলে দিই, মাধ্যমিকের বইগুলোতে প্রথমে তো সূত্রটা তোমাকে প্রতিষ্ঠা করে দিল কি না? প্রথমে সূত্রটা প্রতিষ্ঠা করে দিল। এমনি তো আর ডাইরেক্ট শুধু লেখা থাকে না যে I = PTR/100। একবার প্রতিষ্ঠা করে দিলে এবার বারবার যতগুলো অঙ্ক থাকবে, কটা অঙ্কতে আর লিখবে? তো তেমনি সেরকমই, যে তোমার থাকলে পরে সিম্পল ইন্টারেস্ট থেকে একটাই অঙ্ক থাকবে, তাহলে তোমাকে এটা আগে প্রতিষ্ঠা করে দিতে হবে। এইটুকুকে মনে রাখতে হবে। মানে তুমি ভাবছো যে এটা অঙ্ক করে দিলাম ফুল মার্কস পেয়ে যাবে, পাবে না। তো 2 নম্বরে যে সূত্র প্রতিষ্ঠা করা যাবে, অর্থাৎ সূত্র প্রতিষ্ঠা করে তুমি করতে পারো।
3 নম্বর হচ্ছে ঐকিক নিয়মে করা যাবে। কেউ যদি ঐকিক নিয়মে লিখে লিখে করে করা যাবে। যেমন হয়তো আমরা অনেক সময় এরকম লিখে দিই না যে 60 কিমি পার ঘন্টা বা এরকম বললাম, তো হয়তো এরকম করে লিখতে হবে যে 60 মিনিটে যাই 40 কিমি, 1 মিনিটে যাই 40/60, এরকমভাবে পুরোটা লিখে লিখে করবে। শুধু ডিরেক্ট 40 বা এরকম করে লিখে দিলে হবে না। শর্টকাট মেথড কোনোটাই চলবে না। শর্টকাট মেথড বা হচ্ছে তোমার অ্যালিগেশন মেথড, হয়তো এখানে একটা সংখ্যা লিখে দিই, এখানে একটা সংখ্যা লিখে দিই, মাঝে লিখে দিই, এরকম করে দিই, ঠিক আছে? এইসব আবার করবে না। মাধ্যমিকের মতো ভালোভাবে বোঝাতে হবে, লিখে লিখে বোঝাতে হবে ডিটেলসে। শেষে অবশ্যই উত্তর লিখতে হবে, যেটাই উত্তর হচ্ছে শেষ লাইনে সেটা উত্তর বলে লিখে দেবে। 7 নম্বরে যে হিসেব করার সময় ডিজিটগুলোকে না কাটাই ভালো। এটা আমার মতে বলে যে শেষে যে সংখ্যাগুলো থাকে, হয়তো 50 × 5/10, আমরা কি করে দিই, এরকম করে কেটে দিই, দিয়ে 25 লিখি। দরকার নেই, তুমি মুখে মুখে হিসাব করো বা যদি বড় ক্যালকুলেশন হয় পাশে রাফ করে করো, দিয়ে সমান দিয়ে বসাও। এটা আমি বলছি তার কারণ অনেকে আবার বলেছে যে হ্যাঁ আমি তো ডিজিটগুলো কেটে দিয়েছিলাম, কিন্তু তো ম্যাথে 25 পেয়েছি। ভালো কথা, পেয়েছে তো পেয়েছে, কিন্তু আমার মানে কেউ পেতেই পারে, বা হয়তো কেউ বলতেও পারে যে আমি সূত্র প্রয়োগ করে দিয়েছিলাম দিয়েও তো নাম্বার পেয়েছি, সে পেতেই পারে। আমি তর্কে বিতর্কে যাব না, কিন্তু আমি নিজে সব সময় আমি আমার যেটা রুলস বা হচ্ছে যেভাবে করা উচিত সেইভাবে করব। তারপরে হচ্ছে রাফ ডান দিকে দেখিয়ে দেওয়া উচিত, আর হচ্ছে স্টেপ মার্কিং নেই। তাতান আমি কিন্তু অনেকক্ষণ ধৈর্য ধরে আছি। স্টেপ মার্কিং নেই মানে হচ্ছে তুমি হয়তো ভাবছো যে আমি শেষের দিকে একটু ভুল করলাম, কি ক্যালকুলেশনে ভুল করলাম, তাহলে 5 আছে সেই জায়গায় হয়তো 3-4 পেতে পারো, হবে না। তুমি আইদার ফুল মার্কস পাবে আর 0 পাবে। কিন্তু যদি এটা বলা থাকে, নোটিফিকেশনে বলা থাকে, কিন্তু লাস্ট ইয়ারে কেপিএসআই এর ক্ষেত্রে এরকম করা হয়েছে যে অনেককে 5-এর মধ্যে 3 বা 4 এরকম করে দেওয়া হয়েছে, মানে যারা হয়তো পুরোটা ঠিকঠাকভাবে লেখেনি, শেষে উত্তর লেখেনি, তাদেরকে 1 নম্বর 2 নম্বর করে এরকমভাবে কেটে নিয়েছে। কিন্তু স্টেপ মার্কিং বলতে ওটাই যে কোনো একটা স্টেপে যদি ভুল হয়ে যায় বা শেষ লাইনেও যদি ভুল হয়ে যায়, তবুও তুমি নাম্বার পাবে না, অর্থাৎ উত্তর ভুল হলেই ভুল। ঠিক আছে, উত্তর ভুল হলেই ভুল। যেমন ওই যে কিছু ঐকিক নিয়মের অঙ্ক যে থাকে না, যে আর কতজন অতিরিক্ত লোক লাগবে, আর কতজন অতিরিক্ত লোক লাগবে, হয়তো তোমার মানে শেষে ক্যালকুলেশন করে বেরোলো 60, হয়তো 40 জন ছিল, তাহলে অতিরিক্ত কতজন লাগছে, আর 20 জন। মানে ওই আনসারটুকু যদি না লিখো, মানে এতদূর পর্যন্ত করলে, তবুও তুমি শূন্যই পাবে, এটা মনে রাখবে। এবার যে একজন বলছিলে যে চ্যাপ্টার ওয়াইজ হবে কিনা, চ্যাপ্টার ওয়াইজই হবে, কিন্তু আজকে যেটা করব সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে কেমন ম্যাথগুলো এসেছিল সেইগুলো আলোচনা করে দিচ্ছি। এর পর থেকে এইখানে যেটা দেখলে, ঠিক আছে, এইখানে যেটা রুটিন দেখলে সেই রুটিন মতোই হবে। হ্যাঁ, তাহলে যে শতকরা লাভ ক্ষতি বা যেরকম আছে সেই রকম অনুযায়ী পাবে, কিন্তু আজকে মানে দেখিয়ে দিচ্ছি যে কোন কোন জায়গা থেকে এসেছে ওভারঅলের সমস্ত, মানে এই এই জায়গাতে প্রিভিয়াস ইয়ারে যে যে টাইপগুলো আছে তোমরা নিজেরাও চাইলে পরে এখন বাড়িতে প্র্যাকটিস করতে পারবে বলে। তো প্রিভিয়াস ইয়ারে ডব্লিউপিএসআই বা কেপিএসআই বা মিসলিনিয়াসে যেগুলো অঙ্কগুলো এসেছিল সেইগুলো এখানে তোলা হয়েছে। তো 1 নম্বর ম্যাথ যেটা আছে সেটা দেখো যে মিক্সার অ্যালিগেশন, সেই সঙ্গে হচ্ছে পার্সেন্টেজের মিশ্রণ আছে। কি অঙ্ক, যে একটি ডেটল ও জলের মিশ্রণে জলের পরিমাণ মিশ্রণের 80%, 60 লিটার এইরূপ মিশ্রণে আর কত লিটার ডেটল মেশালে নতুন মিশ্রণে জলের পরিমাণ মিশ্রণের 75% হবে। তার মানে কি বলছে, একটি ডেটল ও জলের মিশ্রণে জলের পরিমাণ, এখানে দেখো জলের পরিমাণ মিশ্রণের 80%, তাহলে 60 লিটার এইরূপ মিশ্রণে আর কত লিটার ডেটল মেশালে, তার মানে টোটাল মোট মিশ্রণ কত আছে, 60 লিটার, তাই তো? কি লিখবো, মোট মিশ্রণ 60 লিটার। আর এখানে কি বলেছে যে ডেটল ও জলের মিশ্রণে জলের পরিমাণ 80%, তাহলে জল কত হবে, জলের পরিমাণ 60 লিটারের 80% মানে হচ্ছে 60 × 80/100। এই যে সমান মানে শূন্য শূন্যগুলো কেটে যাচ্ছে সেগুলো দেখাবার দরকার নেই, কাটছে মুখে মুখে কাটছে, মানে হচ্ছে 48 লিটার। এবারে কি বলে দিয়েছে যে এইরূপ মিশ্রণে আর কত লিটার ডেটল মিশালে
নতুন মিশ্রণে জলের পরিমাণ মিশ্রণের 75% হবে। তাহলে আমরা কি করব, যে ধরি আর কত লিটার ডেটল মেশালে, মানে ডেটলটাকে মেশাতে হবে। তাহলে ধরি ডেটল মেশাতে হবে x লিটার। তাহলে এই জায়গাটা ভালো করে বুঝবে কন্ডিশনটা, যে কি মেশালে বলেছে, ডেটল মেশালে। তো হচ্ছে আর কত লিটার ডেটল মেশালে নতুন মিশ্রণে জলের পরিমাণ মোট মিশ্রণের 75% হবে। তাহলে আমাকে ডেটল মেশালে বলে দিয়েছে, ঠিক আছে, কিন্তু আবার কি বলে দিয়েছে, যে নতুন মিশ্রণে জলের পরিমাণ মিশ্রণের 75% হবে। তাহলে এই জায়গাতে আমরা কি করব, তার আগে দেখো জলের পরিমাণ হচ্ছে 48, তুমি এখানে ডেটলের পরিমাণটা বের করে রাখো। তাহলে অতএব ডেটল 60 বিয়োগ 48 মানে হচ্ছে 12 লিটার। তাহলে ধরে নিয়েছি যে ধরি ডেটল মেশাতে হবে x লিটার। তাহলে এখন মোট ডেটল কত হলো? 12 প্লাস এক্স। 12 প্লাস এক্স লিটার। এবার দেখো, এখন আমি ডেটল যে এক্স মেশালাম সেইটা আবার কিসের সঙ্গে যোগ হবে, মানে টোটাল আমাদের মিশ্রণ আছে 60 লিটার, তাহলে ওই এক্সটা তো যোগ হবে। তাহলে মোট মিশ্রণ কত হচ্ছে এখন? 60 যোগ এক্স লিটার। তাহলে আর কত লিটার ডেটল মেশালে নতুন মিশ্রণে জলের পরিমাণটা মিশ্রণের 75% হবে। তাহলে দেখো যে জলের পরিমাণ মিশ্রণের 75% হবে। তাহলে জল যদি মিশ্রণের 75% থাকে, তাহলে ডেটলটা কত থাকবে? 25%। হ্যাঁ, তাহলে জল মোট মিশ্রণের 75% হলে ডেটল হবে 25%। তাহলে আমরা শর্তে কি করতে পারি, যে ডেটল বাই জল, ডেটল কত দেওয়া আছে 12 প্লাস এক্স, বাই মোট এই জল কত হয়েছে, জল আছে 48, এইটা সমান কি করব, ডেটল কত, ডেটল আগে ডেটলকে লিখেছি, ডেটল হচ্ছে 25 বাই জল কত, জল হচ্ছে 75। তাহলে এই জায়গাতে দেখো যে 12 প্লাস এক্স বাই 48, এখানে করে দাও 1/3, 3 12 36 যোগ হচ্ছে 3x সমান হচ্ছে 48, বা 3x সমান হচ্ছে 48 বিয়োগ 36, বাই x সমান 12 বাই হচ্ছে 3 মানে হচ্ছে 4 লিটার। এই কোথাও কোনো জায়গাতে স্টেপ জাম্প করবে না, যে হয়তো তুমি পারছো বলে একদম ডিরেক্ট ক্যালকুলেশন করে দেবে না। তাহলে আমাদের কি দাঁড়ালো, যে আর কত লিটার মেশাতে হচ্ছে, তাহলে 4 লিটার। তাহলে ডেটল এই 4 লিটার যদি ডেটল মেশানো হয়, তাহলে এই উত্তরটা ভালো করে লিখে দেবে, যে আর কত লিটার ডেটল মেশালে তাহলে অতএব আর 4 লিটার ডেটল মেশালে নতুন মিশ্রণে কি দেওয়া আছে জানো, জলের পরিমাণ মিশ্রণের 75% হবে। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। মানে ডিটেলস ভেঙে ভেঙে সব করতে হবে। এতদূর পর্যন্ত ঠিক হলো, তো জলের পরিমাণ 48 লিটার হলো 60%, মানে 60 লিটারের 80%, 48 হলো, তাহলে ডেটল হবে 12 হবে। এবার কত ডেটল মেশাতে হবে বলেছে, তাহলে ডেটল যদি আমরা এক্স মেশাই, তাহলে অলরেডি ডেটল আমাদের 12 আছে, তাহলে মোট কত হয়ে গেল, 12 যোগ এক্স হয়ে গেল। এবার
মোট মিশ্রণ 60 লিটার ছিল, তাহলে আবার এক্স যেটা মেশালাম সেই ডেটলটাও তো ওর মধ্যে অ্যাড হবে, তাই না? তাহলে মোট মিশ্রণ যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 60+x হয়ে যাবে। এইখানে তুমি আরো একটা প্রসেসে শর্টকাটে করতে পারতে, কি কি করতে পারতে, যে এখানে লেখা আছে যে নতুন মিশ্রণে জলের পরিমাণ মিশ্রণের 75% হবে, অর্থাৎ জল যেটা আছে আমাদের, মানে জল যেটা আমাদের বের হয়েছে, ঠিক আছে, সেটা সমান ওই 60 + x তার 75%, সেটা করে দিলেও হতো, অসুবিধা নেই। মানে এই 48 যেটা হয়েছে সেটা সমানও করে দিতে পারতাম। মানে এখানে এই ব্যাপারটা বলে দিই, যে আমরা যদি শেষে কন্ডিশনটা এরকম করতাম যে জলের পরিমাণ, জল কত হয়েছে 48, সমান কি হচ্ছে যে মোট মিশ্রণের, তাই তো? তাহলে মিশ্রণ মানে এখন কত হয়েছে 60+x, এর 75%, এটা করে দাও, এটা করলেও হবে। পরেরটা দেখো যে অংশীদারি কারবার থেকে অঙ্ক ছিল, খুবই সোজা ছিল, যে এ বি সি যথাক্রমে 15,000, 10,000, 17,500 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 1 বছর বাদে তাদের 4,250 টাকা ক্ষতি হয়। ওই ক্ষতিপূরণ করতে গেলে প্রত্যেকে কত টাকা দিতে হবে তা নির্ণয় করুন। তো অংশীদারি কারবার একটা জিনিস মনে রাখবে, যে যে অনুপাতে বিনিয়োগ হবে, ঠিক আছে, যে অনুপাতে বিনিয়োগ হবে সেই অনুপাতে তোমার লাভ বা ক্ষতি হবে। মানে হচ্ছে তুমি যদি 3:4 এই হিসাবে যদি বিনিয়োগ করো, তাহলে কি হবে, লাভ বা ক্ষতি তুমি সেই হিসাবেই পাবে। এটাই হচ্ছে থিওরি এখান থেকে, আর তেমন কিছু থিওরি নেই। তো কি বলেছে, যে এবিসি যথাক্রমে 15,000, 10,000, 17,500 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 1 বছর বাদে তাদের 4,250 টাকা ক্ষতি হয়, তাহলে ওই ক্ষতিপূরণ করতে গেলে প্রত্যেকে কত টাকা দিতে হবে। তাহলে দেখো যে এ বি ও সি এর মূলধনের অনুপাত কি হচ্ছে, 15,000 অনুপাত হচ্ছে 10,000 অনুপাত হচ্ছে 17,500। তাহলে এই শূন্যগুলোকে কেটে কেটে দাও, শূন্যগুলোকে কাটলে পরে কি হচ্ছে, প্রথমে থাকছে 150, তারপরে হচ্ছে 100, তারপরে হচ্ছে 175। এইভাবেই কিন্তু কাটবে, কারণ ফ্রেশ করে রাখবে, কারণ তুমি কেটে দিচ্ছ ডিজিটগুলো, কত কি হয়েছে না হয়েছে সেটা যেন বোঝা যায়। এবার পরের বারে 25 দিয়ে কাটো, ঠিক আছে, 25 দিয়ে কাটলে পরে কি হচ্ছে, 6×25 হচ্ছে 150, 4×25 হচ্ছে 100, তারপরে হচ্ছে 7। এবার কি করবে, এখানে মোট মানে মূলধনের সমষ্টি যেটা, সেটা করে রাখো, কারণ পরপর নিচে তখন আমাকে যোগ করতে হবে না। যে মূলধনের অনুপাতের সমষ্টি 6+4+7 মানে হচ্ছে 17। তাহলে কি হচ্ছে, 1 বছর বাদে 4,250 টাকা ক্ষতি হয়, তাহলে সেই ক্ষতিপূরণের কে কত টাকা দেবে। তাহলে 4,250 টাকা ক্ষতিপূরণের এ দেবে 4,250 গুণিত কি হবে, এ মানে 6 ইউনিট, তাই তো, 6 বাই কত হচ্ছে 17। এটা 17 দিয়ে কাটাকুটি করো। দরকার হলে আরেকটা জিনিস কি করবে, যে আমাদের ডান সাইডে এনাফ স্পেস থাকে, ঠিক আছে, বাস থাকবে, তুমি সেই জায়গাতে রাফ বলে এখানে লিখে দিতে পারো। দিয়ে এখানে করে দাও, দেখে নাও যে কত হচ্ছে, 17 দুগুণে 34, 585 মানে হচ্ছে 250। তাহলে 250-কে 6 দিয়ে গুণ করো, কত হচ্ছে, 6×25 100, 150 মানে হচ্ছে 1,500 টাকা। তারপরে কি হচ্ছে, বি দেবে 4,250 গুণিত কত হচ্ছে, 4/17। এটা কত হচ্ছে, 250, 4/250 মানে হচ্ছে 1,000 টাকা। সি দেবে কত হয়েছিল যেন শেষেরটা, 7 নাকি? তাহলে যে 1,750 টাকা।
ঠিক আছে, এটা একদমই সহজ ছিল। তিন নম্বর দেখো, গড় থেকে অঙ্ক ছিল যে কোনো অফিসের কর্মচারীদের মাসিক বেতনের গড় 7,000 টাকা, এদের মধ্যে অফিসারদের মাসিক বেতনের গড় 11,000 টাকা এবং অবশিষ্ট কর্মীদের মাসিক বেতনের গড় 6,000 টাকা। কর্মচারীদের কত শতাংশ অফিসার ছিল? কি আছে, কোনো অফিসের কর্মচারীদের মাসিক বেতনের গড় 7,000 টাকা, এদের মধ্যে অফিসারদের মাসিক বেতনের গড় 11,000 টাকা এবং অবশিষ্ট কর্মীদের মাসিক বেতনের গড় 6,000 টাকা। তাহলে কর্মচারীদের কত শতাংশ অফিসার ছিলেন? আচ্ছা, কর্মচারীদের কত শতাংশ অফিসার মানে কত শতাংশ বলেছে? 100 জনই ধরে নাও। তাহলে হচ্ছে ধরি কর্মচারী ও অফিসার 100 জন, ঠিক আছে, 100 জন। তাহলে হচ্ছে ধরি আবার কর্মচারী, আবার করি না এটা, এবং করো, এবং কর্মচারী সমান এক্স জন। তাহলে কর্মচারী যদি এক্স জন হয় তাহলে অফিসার কতজন হচ্ছে? 100 বিয়োগ এক্স জন। এবার কি বলেছে, কোনো অফিসের কর্মচারীদের মাসিক বেতনের গড় 7,000 টাকা, তাই তো? তাহলে কর্মচারীদের মাসিক বেতনের গড় 7,000 টাকা। তাহলে কর্মচারীদের মাসিক বেতনের মোট কত হবে? 7,000 গুণিত 100 টাকা। এদের মধ্যে অফিসারদের মাসিক বেতনের গড় 11,000 টাকা। অফিসারদের মাসিক বেতনের গড় 11,000 টাকা। তাহলে অফিসারদের মাসিক বেতনের গড় 11,000 টাকা। তাহলে অফিসারদের মাসিক বেতনের মোট কত হবে? আমরা অফিসার কতজন ধরেছি? অফিসার 100 বিয়োগ এক্স ধরেছি। তাহলে 11,000 গুণিত 100 বিয়োগ এক্স। এবার আর একটা জিনিস দিয়েছে কি, এবার অবশিষ্ট কর্মীদের মাসিক বেতনের গড় 6,000 টাকা। তাহলে একবার বারবার গড় লিখে দিয়েছে, বা ডিরেক্ট লিখে দিতে পারো যে অতএব অবশিষ্ট কর্মীদের বেতনের মোট, এখানে কত ধরেছি আমরা? এক্স জন ধরেছি, আর কত বলেছে? 6,000 টাকা করে, তার মানে হচ্ছে 6,000 গণিত এক্স। তাহলে বলে শর্তে কি হবে? এই দুটো প্লাস 6,000 প্লাস ওই 11,000 ওটা শর্তে হচ্ছে অফিসারদের প্লাস মোট, ঠিক আছে, অফিসারদের মোট মানে হচ্ছে 11,000 ইন্টু 100 বিয়োগ এক্স, এটা হলো অফিসারদের মোট হলো, প্লাস কর্মীদের কত হচ্ছে? 6,000 গণিত এক্স। এটা মানেই হচ্ছে এই যে প্রথমে যেটা করেছি 7,000 গণিত 100। তাহলে দেখো এটা কি হচ্ছে, 11-র পরে 3টে শূন্য ছিল, আরো 2টো শূন্য অ্যাড হলো, বিয়োগ 11-র পরে 3টে শূন্য এক্স, যোগ 6,000 এক্স, সমান 7-এর পরে কি হচ্ছে? 5টা শূন্য। তাহলে 11,000 থেকে 6,000 বাদ দিলে কত হচ্ছে? মাইনাস 5,000 এক্স, সমান এখানে হচ্ছে 7 লাখ থেকে বিয়োগ হচ্ছে 11 লাখ। তাহলে কত হচ্ছে? মাইনাস 4 লাখ। তাহলে দুই দিক থেকে মাইনাস মাইনাস কেটে গেল, তা বলে ওরকম করে কেটে দেখানোর দরকার নেই, বাই হচ্ছে 500। তাহলে দুটো শূন্য যদি কেটে যায় তাহলে কত হবে? 5,000 হবে। এটা 500 5,000 হবে তো, সরি 5,000, মানে 3টে শূন্য কেটে যাচ্ছে, 8,000। 80 80 হচ্ছে।
এখানে 5,000 হবে, এটাকে একটা শূন্য কম দিয়েছিলাম এই জায়গাটা। তাহলে হচ্ছে 80। দেখো অঙ্কটা কিন্তু প্রথমে আমি নিজেই কিন্তু একটু ভয় পেয়ে গেছিলাম প্রথমে। এখানে দিয়েছে কর্মচারীদের কত শতাংশ অফিসার, কত শতাংশ মানে কি বুঝবো? এখানে 100 জন না ধরলেও হতো, ডিরেক্ট তুমি কর্মচারী x জন, অফিসার 100 বিয়োগ x ধরে নিলেও হতো। তাহলে কর্মচারীদের কত শতাংশ অফিসার? স্যার এটা আর একটু বলে দিন না স্যার। তাহলে এটা অফিসার স্যার আমরা কত এক্স ধরেছি? ওয়াই 100 ধরে বিয়োগ x। করলে অনুপাত চলে আসবে একটা। হ্যাঁ, তাহলে অতএব কর্মচারীদের অফিসার সমান 100 বিয়োগ 80 সমান 20। 20 জন শতকরা লিখে দিতে পারো। যারা বুঝতে পারলেন না আরেকবার বলছি, গড় মানে কি হয়, যেমন হচ্ছে আমরা বলি না যে হয় গড়ের অঙ্ক যেমন হয় যে 5টা, কোন একটা ক্রিকেটারের 5টা ইনিংসের গড় এক্স, হয়তো 5টা ইনিংসের গড় এক্স যদি হয়, 5টা ইনিংসের মোট কি লিখি আমরা? 5x। তাহলে সেরকমই বলছে যে একটা অফিসে কর্মচারীদের মাসিক বেতনের গড় মানে যতজন কর্মচারী আছে তাদের গড় 7,000 টাকা। এটা গড় মানে কি, একজনের ধরো 7,000 টাকা, তাহলে যদি 100 জন মানে টোটাল বলেছে কত শতাংশ অফিসার, কত শতাংশ মানে 100-এর মধ্যে আমরা ধরে নেব। তো সেই জন্য কি করেছি যে 100 জনের মোট যে টাকাটা সেটা হচ্ছে 7,000 গুণিত 100 হলো। এবার আমরা ধরে নিয়েছি যে 100 জনের মধ্যে কর্মচারী হচ্ছে এক্স, তাহলে অবশ্যই অফিসার কত হবে? 100 বিয়োগ এক্স। এবার এখানে কি বলে দিয়েছে যে অফিসারদের মাসিক বেতনের গড় 11,000। তাহলে আমরা অফিসার মানে কত ধরেছি? 100 বিয়োগ এক্স। তাহলে ওদের মোট কত হবে? 100 বিয়োগ এক্স গুণিত 11,000। আর এমনি নর্মাল কর্মচারী কত ধরেছি? এক্স জন, এদের গড় বলেছে 6,000। তাহলে মোট কত হবে? 6,000 গুণিত এক্স। তাহলে এই যে দুজনের যোগফলটা মানেই কি হবে? টোটাল এই যে 7,000 জনের 100 টাকা করে, এটার সঙ্গে সমান। সেটাই করে দিলাম। ওই এক্স ওয়াই ধরে করলে আরো বেশি ঝামেলা, দরকার নেই, এটাই ঠিক আছে। এটাও তো আমরা একটা জিনিস কি করলাম যে কর্মচারীকে এক্স না ধরে যদি অফিসারকে এক্স ধরতাম তাহলে ডিরেক্ট বেরিয়ে যেত, ওই বিয়োগটা করতে হতো না। এবার দেখো সরল সুদ আর চক্রবৃদ্ধি মানে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক ছিল যে চক্রবৃদ্ধি সুদের হারে 8,000 টাকা 2 বছরে 10,580 টাকা হয়, সুদের হার কত হবে? এখানে একটু বোঝাবা যে ডিরেক্ট আমাদের যে সূত্র এরকম যে এ ইকুয়াল টু পি